আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি আপনার দোয়ার বরকতে ভালো আছি। সকাল সকাল কিছু আবেগ, কিছু স্মৃতি, কিছু হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। কিছু গল্প থাকে ভালোবাসার, আবার কিছু গল্প থাকে ভালো লাগার। কিছু গল্প স্বপ্নের, আবার কিছু গল্প দুঃস্বপ্নের। কিছু গল্প বেঁচে থাকার, আবার কিছু নিজেকে শেষ করে দেওয়ার। এই পৃথিবীতে অগণিত মানুষের জীবনযাত্রা শুরু থেকে চলতে থাকে, একটা সময় আসে জীবন শেষ হয়ে যাচ্ছে। পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যাচ্ছে, আর এভাবেই চলছে যুগের পর যুগ ধরে বিধাতার লেখা প্রাকৃতিক নিয়মে। একটা মানুষ যদি তার জীবনের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত খণ্ড খণ্ড করে, তাহলে কয়টা গল্প হতে পারে? কত সময় লাগতে পারে এই গল্প লিখতে? আমার মনে হয় এটা কখনো সম্ভব, কারণ একটা মানুষের ছোট জীবনে অনেক রকমের ঘটনা থাকে। কিছু হাসির, কিছু দুঃখের, কিছু ভয়ঙ্কর, কিছু কষ্টের, আবার কিছু আনন্দের। এটাই মানুষের জীবন। প্রতিটি মানুষ এই সব কিছুর মধ্যেই থাকে, জীবন অতিবাহিত করতে হয়। পৃথিবীতে বেঁচে থাকা মানুষের মধ্যে কেউ বলতে পারবে না আমি এক সময় একই রকমভাবে সময় কাটাই, আবার কেউ এটাও বলতে পারবে না আমি আমার জীবনে শুধু সুখে দুঃখে দিন কাটাই। কিছু সময় খারাপ, কিছু সময় ভালো, এভাবেই চলবে এবং চলবে মানুষের জীবন। আর অবশ্যই দুঃখ আছে বলেই সুখের এত মর্যাদা, আবার উপর দিকে সুখ আছে বলে দুঃখ এতটা কষ্টের। যেমন দিন আছে বলে রাত এত অন্ধকার, তেমন রাত আছে বলে দিন এত আলোকিত। একটা আর একটা থেকে কম কিছু নয়, একটা আর একটার ভিতরে সম্পূর্ণভাবে নির্ভরশীল। সেটা হচ্ছে এমন যে সুখের সময়গুলোতে আমরা যেমন অনেক বেশি আনন্দে থাকি ও সুন্দর কিছু মুহূর্ত কাটাই, ঠিক তেমনই খারাপ দিনগুলোতে কষ্ট না পেয়ে নিজেকে শক্ত করা প্রয়োজন। একটা কথা আমাদের মনের মধ্যে সবসময় রাখতে হবে, আর সেটা হলো যা হয় সব কিছু ভালোর জন্যই হয়। এই পরিস্থিতিতে আমি সবাই আপনার জীবন দুঃখ নেমে আসলে আপনি হতাশ হবেন না, কারণ এই সাময়িক দুঃখের জন্য, দীর্ঘ সময়ের জন্য আর অবশ্যই আপনার দুঃখের পর আপনি এতটা আনন্দিত হবেন কিংবা সুখী হবেন, যা আপনি পূর্বেও ছিলেন না। তাই আমি আমার ব্যক্তিগতভাবে নিজের অভিজ্ঞতা থেকে বলবো, কখনো নিজেকে ছোট ভাববেন না ও আপনি শেষ হয়ে গেছেন এমনটাও মনে করবেন না, কারণ সুখ আর দুঃখ, ভালো সময় ও খারাপ সময়, এই সকল কিছু নিয়ে আমাদের এই ছোট্ট জীবন। এটাকে মেনে নেওয়াটাই আমার জন্য বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, পৃথিবীতে যদি দুঃখ না থাকতো, তাহলে সুখের কোনো মর্যাদা থাকতো না।
সব মিলিয়েই আমাদের এই জীবন। একটি জীবনের দুঃখ সব কিছু মিলিয়ে অতিবাহিত করতে হবে। তবে আপনার কথাগুলো অনেক চমৎকার ছিল। যদি এই সুখ দুঃখের অভিসারে আমরা নিজেকে মিলে ধরতে পারি, অনন্ত চির চেনা সেই আপন ভূমি। আর যে কথাগুলি আমরা নিজেদের বাস্তবিক জীবনে অনুভব করি, বা যেটা যেমন কিছুটা দুঃখ থাকলে বেশ হতাশা কাজ করে আমার সবার মাঝে। তবে সৃষ্টিকর্তার উপর অগাধ বিশ্বাস রাখতে হবে। বিপদে পড়লে সৃষ্টিকর্তার উপরে সবসময় নির্ভরশীল হইতে হবে। দুনিয়া পার্থিব কোনো ব্যক্তি বা পার্সনের উপরে নির্ভরশীল হলে আপনার জীবন ধ্বংস অনিবার্য। সুতরাং প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় আসবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটা সত্য যে খারাপ সময়গুলোতে ভীষণই ভেঙে পড়ি আমরা বাস্তবিক জীবনে। নিজের উপর কন্ট্রোল থাকে না, ভাবি সব বাজে ঘটনা শুধু আমার জন্যই। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর খুব ভালোভাবে উপলব্ধি করা যায় ওই সময় যা কিছু ঘটেছে সেটা সত্যিই দরকার ছিল হয়তো সামনের দিকে এগোনোর জন্য। দিন শেষে যা হয় আসলেই ভালোর জন্যই হয়। আমি এখন প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি এই কথাগুলি। আপনারা কে কীভাবে নেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার বাস্তবিক জীবনে আমি এই কথাগুলো খুব বিশ্বাস করি। আরেকটি কথা থেকে কম কিছু নয়, আমি সবসময় একই রকমভাবে সময় কাটাই। এসব জিনিস থেকে আমাদেরকে যে শিক্ষাগুলি নিতে হবে আর কি, খারাপ সময়গুলি আপনি নেবেন না, শুধু ভালো সময়ের অপেক্ষায় থাকবেন, এটা কোনোদিন হতে পারে না। ভালোকে উপলব্ধি করা যায়, ভালোকে উপভোগ করা যায়, কিন্তু খারাপ সময়টাকে আপনি প্রতিহিত করেন, শক্ত হাতে ধরেন, দেখবেন জীবন আপনার এমনিতে পরিবর্তন হয়েছে। আর জীবনটা হচ্ছে চলমান, এমন চলমান, সুখ দুঃখ নিয়ে জীবন। দিনের পরে রাত, রাতের পরে দিন যেমন স্বাভাবিক, ঠিক তেমনই সুখের পরে দুঃখের পরে সুখ, এটাই নিয়ম। সময় কারো একরকম যায় না, তবে তখনই সার্থকতা ভালোভাবে সৎ পথে চলে। জীবনটাকে যখন উপভোগ করবেন, উপলব্ধি করবেন, দেখবেন জীবনটা কত মজার, সেটা সুখ হোক আর দুঃখ হোক। সত্যি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার সব সময় একইভাবে যায়। আসলে সুখ দুঃখ মিলেই তো জীবন। দুঃখের পরে দুঃখ, সুখের পরে দুঃখ আসে, আর রাতের পরে দিন, এভাবেই চলে আমাদের জীবন। সৃষ্টিকর্তা যা ভালোর জন্য করেন এটাই আমাদের মেনে নেওয়া উচিত। আল্লাহ পাক এভাবেই আপনাকে পরিচালিত করবে, কারণ আল্লাহ পাক আপনার আমার নসিবে যতটুকু রাখছে ততটুকুই আপনার উপর অর্পিত হবে। এই বিশ্বাসটুকু আপনাদেরকে রাখতে হবে, কারণ আল্লাহ মহান। আল্লাহর উপর বিশ্বাস রাখেন, কারণ ভাগ্যকে আপনি বিশ্বাস করতে হবে। ভাগ্যকে বিশ্বাস যদি না করেন তাহলে জীবনে, হ্যাঁ, অনেক সময়
ভাগ্যকে অর্জন করে নিতে হয়, যার প্রেক্ষিতে আমরা যদি শুধুমাত্র ঘরে বসে থাকে ভাগ্যের উপর অর্পণ করে সব কিছু, তো সেটা সম্ভব না। এই পৃথিবীতে আসলেই মানুষের আসা যাওয়া যেমন বিদ্যমান, তেমনি মানুষের জীবন সুখ দুঃখ বিদ্যমান। তাই যে কোনো পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা উচিত। আসলে আমরা সবাই এটা জানি, তারপরও হতাশ হয়ে পড়ি, নিজের উপর আস্থা রাখতে পারি না, তাই তো হতাশায় ভুগি। আসলে মানুষের জীবনে সুখ দুঃখ একে অপরের পরিপূরক, এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। চমৎকারভাবে নিজেকে একটি সাজানো জীবন মনে করে, সাজানো সংসার মনে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কথায় আছে, আমাদের জীবন চক্রে সুখ আর দুঃখ সমানভাবে বন্টন হওয়া। আজ যাকে আপাত দৃষ্টিতে আমরা সুখী ভাবছি, তার জীবনেও কোনো না কোনো দুঃখ বিষয় লুকিয়ে আছে। খেয়াল করে দেখবেন, দুনিয়াতে সুখী মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। দুটা মিলেই আমাদের বাস্তবিক জীবন। আসলে সুখ বা দুঃখের বিচার হয়তো আমরা এভাবে করি যে আমার কাছে কি নেই বা কি আছে। আসলে হয়তো ভারসাম্যতা বজায় রাখার জন্য আল্লাহ পাক পৃথিবীতে সবাইকে একসাথে সুখী বা সবাইকে একসাথে দুঃখী করবে না। এরকম প্রকৃত জীবনে কথাগুলি মানে মানুষের জীবনে তুলে ধরতে হবে, আর নিজেকে মিলে দেখতে হবে এক আপন মহিমায়। এভাবেই চলবে ইনশাল্লাহ আমাদের জীবন ও বৈচিত্র্য। তো যাই হোক, এভাবেই ভালোবাসার দিনগুলিকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। কখনো কখনো মানুষের জীবনের সফলতার বীজগুলিকে আমরা বাস্তবিক জীবনে অঙ্কন করব, এভাবেই বেড়ে উঠবে। তো যাই হোক, নিজেকে নিজেদের সফলতার গল্পগুলি আমাদের বাস্তবিক জীবন কোনোদিন বাস্তবায়িত হবে না। তো নিজেদের কর্ম আসলে দুঃখটাকে নিজের মতো করে নিয়ে চলার নামটাই জীবন। বাস্তব জীবনে সফলতা অর্জন করা অনেক কঠিন। সফলতা অর্জন করার জন্য প্রতিটি পদক্ষেপ ব্যক্ত হলে অনুপ্রেরণা পাওয়ার জন্য অন্যর জীবন সফলতার গল্প পড়ে শিক্ষা নেওয়া যায়। সফলতা কথাটি বলাটা যত সহজ, অর্জন করা তার চাইতে বেশি কঠিন। সফলতা শিক্ষণীয় গল্প পড়ে শিক্ষা নিয়ে জীবন সফলতা অর্জন অনুপ্রেরণা পাওয়া যায় না। ব্যর্থতার সফলতার গল্প শুনে নিজের জীবন সফলতা অর্জন সাহস পাওয়া যায়। আর সফলতা সম্পর্কে প্রত্যেকটি গল্পে অনুপ্রেরণা, শিক্ষণীয় গল্প, এগুলি থেকে নিজেকে মেলে ধরা যায়। আবার অনেকেই আছেন
কোনো কর্মক্ষেত্রে শুরু করার আগেই নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, ব্যর্থ হয়ে বসে থাকেন তার দ্বারা কিছুই হবে না বলে। আপনার মতো অনেক ব্যক্তি ব্যর্থ হয়ে হাল ছাড়েনি, বারবার উঠিয়ে দাঁড়িয়ে আজকে তারা সফল। সফলতার শিক্ষণীয় গল্প, ব্যর্থতার সফলতার গল্প শুনে জীবনে সফলতা অর্জনে অনুপ্রেরণা পাওয়া যায়। বিভিন্ন ব্যক্তির সফলতার গল্প সম্পর্কে আমরা বিভিন্ন প্রেক্ষাপটগুলি যদি আমরা দেখি বা শুনি, তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারব যে আমাদের শিক্ষণীয় গল্পগুলি কী বা কী ছিল। তো একজন মানুষ, একজন আত্মবিশ্বাসী মানুষের অনেকেরই সফলতার গল্প থাকে। একজন আত্মবিশ্বাসী মানুষের সফলতার গল্পের শুনে নিজে অনুপ্রাণিত হওয়া যায়। একজন আত্মবিশ্বাসী মানুষের গল্প নিজে থেকে বাস্তবায়িত করা যায়। তো প্রতিটা মানুষের সফলতার পিছনে কারণ নিজের কোনো পরিচিত লোকের গল্প উঠে আসে আর কি, বা তাকে ফলো করে নিজেকে আঁকড়ে ধরেন এবং এবং সফলতার গল্প শোনান। অনেক মানুষ আছে ওয়েবসাইট থেকে প্রতিদিন কিছু না কিছু মানুষের গল্প আমরা শুনতে পাই। ঠিক আছে, কখনো বা ব্লগ করে, কখনো বা গল্প থেকে, কখনো বা সুন্দর সুন্দর কথা বলে। এই মানুষই আমরা ব্লগের মাধ্যমে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা কামাই করতেছি এবং ওখান থেকে আমরা সফলতাটাকে ছিনিয়ে আনতেছি। এমনই কিছু মানুষ আছে যে তারা বসে না থেকে কোনো কিছু উদ্যোক্তার মাধ্যমে নিজেকে প্রতিস্থাপন করছে। আর যদি আমরা বেকার বসে থাকি, তাহলে কখনো এক পর্যায়ে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না। এই জন্য জ্ঞানীদের কথা, নিজে ব্যর্থ হয়ে কখনো হাল ছাড়া উচিত নয়। যারা সফল হয়েছেন তারা জীবনে একাধিকবার ব্যর্থ হয়েছেন, হাল ছাড়েননি, বিদায় তারা আজকে সফলও হয়েছেন। আমার নিজের বাস্তব জীবনেই আমি কিছু কথা বলতেছি। জীবনে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি, বারবার পড়ে গিয়েছি, আবার উঠছি, আবার পড়ছি, আবার উঠছি, আবার পড়ছি। এখন পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছে আমার জীবনকে নিয়ে। জানি না কতটুকু সফল হব, তবে এতটুকু বলতে পারি আমি, আমার জীবনের সফলতার জন্য যতবারই আমি পড়ব, ততবারই আমি ওঠার চেষ্টা করব। আল্লাহ পাক যদি আমার নসিবে লিখে থাকে আর আমার চেষ্টা থাকে, তাহলে হয়তো সফলতার দেখা একদিন দিবেই। এই মধ্য বয়সে এসে বিশ্বের অনেক জ্ঞানী গুণী ব্যক্তিত্বরা নিজেকে মিলে ধরছে। দেখেন, কেএফসির মালিক যিনি, উনি 52 বছর বয়সে নিজেকে মিলে ধরছেন এবং আজকে ওনার এই উদারতা, ওনার চেষ্টায় আজকের এই কেএফসি এন্টায়ার ওয়ার্ল্ডে ওনার পদচারণা, ওনার বিশ্বের এমন কোনো রাষ্ট্রে নেই যে
শত শত হাজার হাজার কেএফসির আউটলেট নেই। সুতরাং নিজের সফলতার জন্য নিজেকে মিলে ধরতে হবে, বারবার নিজেকে প্রতিস্থাপন করতে হবে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে জীবনকে নিয়ে আগায় যেতে হবে। তাহলে একদিন হয়তো আমরা আমাদের সেই সফলতম লক্ষ্যে পৌঁছতে পারব। সফলতা শিক্ষণীয় গল্পগুলি সফলতা অর্জন করতে সাহায্য করে, জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয়। তো অনেকের জীবনে এমন সফলতার গল্প আছে, যেমন এদের থেকেই বিগত দিনের যেসব বড় বড় মনীষীরা ছিলেন, তাদের জীবনচিত্র থেকে কিছু কাহিনী হয়তো আমরা পড়ি বা আমরা জানি, আমরা দেখি। যেমন টমাস এডিসন, বিদ্যুতের বাল্বের আবিষ্কারক। তিনি যখন লেখাপড়া করতেন, তিনি মেধাবী ছিলেন না, কিন্তু পরবর্তীতে তিনি বাল্ব আবিষ্কার করেছিলেন। তিনি এই বাল্ব আবিষ্কার করতে গিয়ে একবার সফল হননি, বারবার চেষ্টা করছেন, বারবার ফেইল হয়েছেন, আবার নিজেকে প্রতিস্থাপন করে আবার উঠে দাঁড়িয়েছেন। সফল হওয়ার পূর্বে 10,000 বার ব্যর্থ হয়েছিলেন এই টমাস এডিসন। এরপর যখন তিনি বাতি আবিষ্কার করতে সফল হলেন, তখন অনেকেই তাকে প্রশ্ন করেছিলেন, তিনি 10,000 বার ব্যর্থ হয়েও কেন হাল ছাড়েননি। তিনি উত্তরে বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, 10,000 চেষ্টা করে 10,000 উপায় আবিষ্কার করেছি যা কাজ করেনি। তো এভাবেই আমাদের জীবনটাকে যদি আমরা বারবার ব্যর্থ হওয়ার পরও যদি নিজেকে মিলে ধরার চেষ্টা করি, অবশ্যই সফলতা আসবে। টমাস এডিসনের এই মনোভাব আমাদের শিক্ষা দেয় যে জীবন সফলতা অর্জন করতে হলে হাজারো বাধা বিপত্তি সামনে আসবে, হাজারো বারো ব্যর্থ হতে হবে, কিন্তু হাল ছাড়লে চলবে না। চেষ্টা করলে সফলতা একদিন আসবেই। এই জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। জীবনে সফল হতে গেলে অবশ্যই ব্যর্থতাকে নিতে হয়। ব্যর্থতা ছাড়া আপনাকে সফলতা দুনিয়ার বুকে কেউ কোনোদিন পায়নি, কোনোদিন পাবেও না। একটা প্রমাণ যদি কেউ দিতে পারেন যে ব্যর্থতা ছাড়া কেউ সফলতা অর্জন করছে, আপনি যদি ব্যর্থ না হন, তাহলে আপনি কখনো অর্জন করতে পারবেন না। যে কখনো ব্যর্থ হয়নি, সে কখনো কিছু করার চেষ্টা করেনি। কোনো কিছু করতে গেলে ব্যর্থতা আসবেই, আর এই ব্যর্থতাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে সফল অর্জন করা সম্ভব। ব্যর্থদের সফলতার গল্প এমন হাজার হাজার লক্ষ আছে, যারা ব্যর্থতার মধ্যে থেকে নিজেকে মিলিয়ে ধরেছিল বিশ্বের উচ্চ থেকে উচ্চতর স্থানে। আমরা অনেকে হ্যারি পটারের অনেক গল্প শুনেছি। তিনি অত্যন্ত দারিদ্র ছিলেন, তার জীবনের অধিকাংশ সময় দারিদ্র তার মধ্যেই কাটিয়েছেন। তিনি যখন প্রথম লেখালেখি শুরু করেছিলেন, তার লেখা অনেকেই প্রত্যাখ্যান করেছিলেন। ঠিক আছে, অনেকেই তাকে বিশ্বাস করেনি যে এত বড় একটা নিম্ন ফ্যামিলির ছেলের লেখা, এটা অবিশ্বাস্য। তো এভাবে মানুষ অবহেলা ও নিছক মনে করেছিলেন, কিন্তু হাল না ছেড়ে তিনি দাঁড়িয়ে থাকেননি, চেষ্টা করে গেছেন। পরবর্তী হ্যারি পিটার সিরিজ প্রকাশিত হলে পুরো বিশ্বতে সাড়া ফেলে দেয়। এরপর তিনি বিশ্বের অন্যতম লেখক হিসাবে নিজেকে মিলে ধরেন। বিশ্বের 5 জন কবির ভিতরে তিনিও একজন। এই জেকে রলিং যদি ব্যর্থতার কারণে থেমে যেতেন, তাহলে কিন্তু তিনি আজকের বিশ্বের খ্যাতিমান লেখক হতে পারতেন না।
তিনি ব্যর্থতার হার মানিয়ে পুনরায় চেষ্টা করেছেন, তাই তিনি সফলতা অর্জন করেছেন। হতাশ থেকে শিক্ষা নিয়ে জীবনে সফলতা অর্জন করা যায়। আপনি সফল মানুষগুলির পিছনের দিকে তাকান, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দক্ষিণ আফ্রিকার একজন কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার দিকে আপনি তাকান। নেলসন ম্যান্ডেলা তার জীবনে 27 বছর জেলে কাটিয়েছিলেন। কি বিদারক, কি নিষ্ঠুরতা! তাকে বিনা কারণে কারাবন্দী করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়েছিলেন। তিনি যখন কারাবন্দী ছিলেন তখন তিনি হতাশায় ভুগছিলেন। এতদিন কারাবন্দী থাকার পরেও তিনি তার আদর্শ থেকে দূরে সরেননি। 27 বছর পর তিনি মুক্তি পান এবং তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। তিনি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর তিনি বিশ্বজুড়ে ন্যায়, বিচার, স্বাধীনতা ও শান্তির প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা দীর্ঘদিন কারাগার থেকে হতাশায় জর্জরিত হয়েছিলেন, কিন্তু তার আদর্শকে ভুলে যাননি। তিনি যদি হতাশ হয়ে আদর্শকে ভুলে যেতেন তাহলে তিনি পরবর্তীতে অর্জন করতে পারতেন না। তাই হতাশ না হয়ে আদর্শকে আঁকড়ে ধরে রাখুন, নিশ্চয় সফলতা আসবে এবং সফল একদিন আপনি হবেনই। আপনার বাস্তবিক কিছু জীবনের গল্প যখন তখন আপনার মোড়কে পরিবর্তন করে দিতে পারেন। একজন ব্যক্তির একটি ঘোড়া ছিল। তিনি যখন বসে থাকতেন তখন তার চেয়ারে তার ঘোড়াটি দড়িতে বেঁধে রাখতেন। তিনি যখন বসে থাকতেন, ঘোড়া ছোট ছোট করলে তার ওজনের জন্য ঘোড়া চেয়ার থেকে ছুটে পালাতে পারতেন না, মানে এই জন্য আর কি বেঁধে রাখতেন। একদিন 2 দিন করে 1 বছর বেঁধে রেখেছেন। এখন ওই ব্যক্তিটি চেয়ারে বসে না থাকলেও, খালি চেয়ারে ঘোড়া বেঁধে রাখলেও ওরা ছুটোছুটি করে না, কেননা ঘোড়াটি অভ্যস্ত হয়ে গেছে। সে বিশ্বাস করে ছোট সে এমনই বিশ্বাস করে যে ছুটাছুটি করলেও তার কোনো লাভ হবে না, কারণ ছুটাছুটি করলে সে এখান থেকে ছুটে যেতে পারবে না, কেননা তাকে চেয়ারে সাথে বাধা আছে। কিন্তু তার এটাও ভুল ধারণা, ইচ্ছে করলে খালি চেয়ার থেকে পালাতে পারবে। এগুলোই বাস্তবতা। এই জিনিসগুলি নিয়েই আমরা যদি সামনের দিকে অগ্রসর হই, ইনশাল্লাহ আমরা একদিন নিজেদের লক্ষ্যস্থলে পৌঁছতে পারব। তো এভাবেই মানুষের জীবন চলমান। এভাবেই যদি আমরা নিজেকে মিলে ধরতে পারি, তাহলে আমাদের জীবনে একদিন সফলতা আসবে। অনেক ছেলে মেয়ে, অনেক সফলতাকারী অনেকেই আছেন, ঠিক আছে, যাদের মনে ফিন্যান্সিং বা অন্য কিছুর জন্য উৎসাহ জাগে। দেখেন, এখন কিন্তু ফুড ব্লগিং, খাবার রিভিউ এ নিয়ে অনেকেই ভিডিও করছে কোনো খরচ ছাড়াই। প্রতি মাসে তারা ইনকাম করছে 2 লক্ষ টাকারও বেশি, এমন ফুড ব্লগার আছেন। পাশাপাশি অ্যাফিলিয়েট ইনকাম তো আছেই, প্রতিটা মানুষের এটা থাকেই আর কি। ঘরে বসে তারা এগুলি মার্কেটিং করে এভাবে ভিন্ন পন্থায় ভিন্নভাবে নিজেকে মেলে ধরছে, টাকা ইনকাম করছে। এগুলোই তো গল্প, এগুলোই সফলতার গল্প। এভাবেই নিজেকে মিলে ধরছে তারা। একজন চিকিৎসকের কাছে একটা ছোট্ট গল্প বলি। মানে
যেটা প্রতিনিয়ত একজন ডাক্তার একজন রোগী গেলে যেটা বলে, সাপোজ একজন রোগী এসেছেন একজন ডাক্তারের কাছে চিকিৎসা নিতে, তো ডাক্তার তাকে অবশ্যই কিছু অ্যাডভাইস দিবেন, ঠিক আছে? তো চিকিৎসক ওই রোগীটাকে পরামর্শ দিচ্ছেন, আপনি কখনো কোলেস্ট্রলযুক্ত খাবার খাবেন না, এটি হার্টের পাশাপাশি শরীরে অনেক ক্ষতি করে, শরীরে ওজন বৃদ্ধি করে। আমরা এগুলি থেকে বিরত থাকি, তাই আজকে আমরা সুস্থ আছি। আপনিও জাতীয় খাবার মাংস, ডিম, দুধ পরিহার করুন। রোগী কথা শুনে প্রেসক্রিপশন নিয়ে চলে আসেন। প্রচণ্ড ক্ষুধা লাগায় তিনি হোটেলে গিয়েছেন সিঙ্গারা খেতে। সাপোজ মনে করেন কিছুক্ষণ পর ওই ডাক্তার চেম্বারে থেকে বেরিয়ে এসে পেট পুড়ে গরুর মাংস ভাত খেয়ে যাচ্ছেন। তো এই গল্প থেকে আপনি একটা জিনিস শিক্ষা নিতে পারেন, আপনি যেই হন না কেন অন্যকে পরামর্শ দেওয়ার পূর্বে আপনি নিজেকে সেই পরামর্শ নিজে পালন করছেন কিনা তা ভেবে দেখবেন। অন্যকে জ্ঞান দেওয়ার পূর্বে নিজের জ্ঞানের নিজেই বাস্তবায়িত করতে হবে। নিজে বাস্তবায়িত না করলে ওই জ্ঞান কাউকে দিতে যাবেন না, তাহলে ওই যাকে জ্ঞান দিতে যাবেন ওই জ্ঞানটা বাস্তবায়িত হবেও না, বা ওই জ্ঞানে কোনো উপকারও কারোর আসবে না। সো আপনাকে জ্ঞান দিতে হলে অবশ্যই আপনাকে নিজের থেকে এটা মানতে হবে, এটা করতে হবে, এটাই বাস্তবতা। সুতরাং নিজেকে মিলে ধরুন, নিজের প্রতি সৎ ধারণা নিয়ে আসুন, দেখবেন একদিন আমরা সবাই ইনশাআল্লাহ ওয়াজিজ আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। এভাবেই নিজেকে প্রতিস্থাপন করব আমরা, নিজেকে মিলে ধরব আমরা, সুন্দর থেকে সুন্দরতম জীবন গঠনের জন্য। তো যাই হোক, মানুষের জীবনের গল্প নিয়ে অনেক কথা বললাম, অনেক কিছু বলারও ছিল এবং চেষ্টাও করব বলার জন্য। আরও কিছু কথা বলবো। তো সবার জীবনকে নিয়েই এভাবে চলতে থাকবে আমাদের অনাকাঙ্ক্ষিত জীবন। তো এভাবেই চলুক আমাদের সবার জীবন বৈচিত্র্য। কখনো বা নিজেকে আড়াল করে রাখবেন না, নিজেকে মিলে ধরবেন এক অপার বাস্তবতায়। একদিন দেখবেন সবাই নিজেকে নিয়ে গেছেন এক উচ্চ থেকে উচ্চতর স্থানে। এভাবেই আমরা ভালোবাসার আমাদের জীবনটাকে নিয়ে যেতে পারব একটি ভালো অবস্থানে। ভালো অবস্থানে নিয়ে আমরা সামনের দিকে ইনশাআল্লাহ অগ্রসর হব। জীবন নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। এই কৌতূহলের জায়গা থেকে আমরা নিজেকে কখনো বা এদিকে কখনো বা ওদিকে এভাবেই প্রতিস্থাপন করতে যাই। তো এভাবেই আমরা আমাদের গল্পগুলোকে সুন্দরভাবে সাজিয়ে
সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সামনের দিনগুলি যাতে আমরা সুন্দরভাবে আগিয়ে নিয়ে যেতে পারি, সেই প্রত্যাশাই আমাদের থাকবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশিত গল্পের পিছনে নিজেকে যাতে মিলে ধরতে পারি আমরা, এই প্রত্যাশিত গল্পের মহানায়ক যাতে আমরা হতে পারি, মহানায়কের ভূমিকায় আমরা নিজেই থাকবো ইনশাআল্লাহ। এখানে কোনো অংশীদারিত্বের দরকার নেই, কোনো ভাগ বাটোয়ারার দরকার নেই। নিজেকে প্রতিষ্ঠিত করতে কাউকে লাগে না, কোনো মানুষের প্রয়োজন হয় না। নিজেকে নিজের মতো করে প্রতিষ্ঠিত করা যায়। সৎ ইচ্ছা, সৎ থেকে নিজেকে মিলে ধরুন, ইনশাআল্লাহ দেখবেন একদিন আমরা সুন্দর একটি দেশ, সুন্দর একটি জাতি আমরা উপহার দিতে পারব। সুতরাং আমরা যদি এভাবেই সামনের দিকে এগিয়ে যাই, ইনশাআল্লাহ একদিন আমরা নিজেকে মিলে ধরতে পারবো অপার মনে। তো এভাবেই আমাদের জীবন বৈচিত্র্য, জীবনের অনাকাঙ্ক্ষিত দিনগুলি প্রতিষ্ঠিত করতে পারি। ভালোবাসার এক অনন্য কাহিনীগুলো নিজের মতো করে তুলে ধরতে পারি। তো আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ, সেই সাথে ইসলামের আহকামগুলি মেনে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারব। এই ভালোবাসার, এই ভালো লাগার গল্প থেকেই একদিন আমরা নিজেকে বাস্তবতার উন্নত শিখরে পৌঁছায় দিতে পারব। এভাবেই ইনশাআল্লাহ চলবে আমাদের জীবন ও বৈচিত্র্য। ভালোবাসার গতিতে, ভালোবাসার বৈচিত্র্য নিয়মে এভাবেই আমরা নিজেকে ইনশাআল্লাহ মিলে ধরব। নিজের জীবনকে কখনো বিষাদময় মনে হয় যে এই জীবনটা কেন আল্লাহ তুমি আমাকে দিলে। কারণ ঘাত প্রতিঘাত, হিংসা বিদ্বেষ, প্রতিহিংসা, এগুলি নিয়েই তো আমাদের জীবন। হ্যাঁ, তো এগুলি নিয়েই যদি আমাদের জীবন হয়, তাহলে আমাদের জীবনে তো এগুলি থাকবেই রে ভাই। তো এগুলি নিয়ে এত চিন্তা, এত ভাবনা, এত দুঃখ, এত কষ্ট, এত কিছু করার বা ভাবনার কোনো প্রয়োজন আমি মনে করি না। সব কিছুই আল্লাহর উপরে ছেড়ে দিন। আল্লাহ আপনার আমার কপালে যেটা লিখছেন, এটা 1 ইঞ্চি কেউ কমাতেও পারবে না, 1 ইঞ্চি কেউ বাড়াতেও পারবে না। এটা এমন একটি, নিজের বাস্তবিক কথা তো অনেক কিছুই তুলে ধরলাম আপনাদের মাঝে। এখান থেকে যদি ভালো লাগে
তাহলে ভালো জায়গার থেকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবার কিছু আলোচনা করব। আমি নিজেও একজন প্রবাসী। দুঃখ কষ্ট নিয়ে আমাদের প্রবাসী জীবন, প্রবাসীদের নিয়ে কিছু কথা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। এখন প্রবাস জীবন কারো সুখের কারো দুঃখের, এটা নিয়েই একটা প্রবাস জীবন। বিশেষ করে শত সুখের মাঝেও প্রবাস জীবনটা দুঃখেরই বেশি হয়। প্রবাস জীবন আকর্ষণীয় হলেও পিছনে থাকে অন্য কিছু। কেউ হয়তো কর্মজীবনের কিছু সময়ের জন্য প্রবাসী হন, আবার কেউ সারা জীবন কাটাতে। এই জীবন কারোর জন্য সুখের, কারোর জন্য দুঃখের। দেশ থেকে মানুষ বিদেশে যায় দেশের মানুষগুলোকে ভালো আনন্দ রাখার জন্য, দেশের অর্থনৈতিক সচল রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অবশ্যই। প্রবাস কর্মজীবী মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য রাত দিন পরিশ্রম করে থাকেন। তাই প্রবাস জীবন একটু ভিন্ন। প্রবাসের চলমান জীবন সম্পর্কে নানান অসঙ্গনী অনেক অনেকজন অনেক কথা লিখছেন। বাস্তবিক ক্ষেত্রে তাদেরকে দেখভাল করার মতো কেউ নেই। ইতিহাস লিখছে, ইতিহাস আমরা জানছি, শুধু এইটুকুই লিখছে দেখছে, এরই ভিতরেই সীমাবদ্ধ রাখছে আমাদের এই অভিশাপময় এই প্রবাস জীবনটাকে। এক পরিবার বিকৃত, এক দেশ থেকে বিতাড়িত, এক মানে সর্বদিক দিকে ঘৃণিত আমরা এই প্রবাসী। দেশ থেকে যারা বিদেশ যান আমরা তাকে প্রবাসীই বলি, কেননা তারা আপন জায়গা পেলে একটু ভালো থাকার জন্য পরবাসে চলে যান। কেন জানেন? আমার দেশের কর্মসংস্থানের অভাব বলে, বিদেশের মতো সুযোগ সুবিধা নেই বলে, বেতন কম বলে, ইত্যাদি কারণে। এই কারণগুলো থাকতো না আমরা যদি আমাদের দেশের ভিতরে দেশের মানুষের জন্য যদি সঠিক উপায়ে সুষ্ঠু কর্মসংস্থান বৃদ্ধি করতে পারতাম। এ নিয়ে আসলে একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এ কাজ করতে হবে সরকারকে এবং আপামর আমরা জনতা যারা আছি তাদেরকেও সরকারকে সহায়তা করতে হবে। শুধু সরকারের দিকে চেয়ে দেখলে হবে না, সরকারকে উপর্যুপরি আমাদেরকে সহায়তা করে যেতে হবে। দেশ থেকে প্রবাসী গিয়ে খুব ভালো থাকে কেউ, সবাই না, কেউ না কেউ ভালো থাকে। দেশ থেকে সব কিছু ছেড়ে, যেমন তার বাপ মা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজনদের রেখে যখন প্রবাসে একটা মানুষ যায় বা কাজ করে, তখন তার মনটা কিন্তু পড়ে থাকে দেশের মাটিতে। মনে পড়ে তার বাবা মার কথা, ভাই বোনের কথা, স্ত্রী সন্তানের কথা। তখন তার আর কাজ করতে ইচ্ছা হয় না, ইচ্ছা হয় সব কিছু ছেড়ে দিয়ে পুনরায় দেশে চলে আসতে, কিন্তু না, সময় এবং পরিস্থিতি তা করতে দেয় না। কেননা সে যদি বিদেশ থেকে দেশে পড়ে, তার আপন মানুষগুলো অর্থ কষ্ট করবে। 3 বেলার খাবার 1 বেলা খেতে হবে, কোনো বেলা আবার না খেয়েও থাকতে হবে। এটা তার চোখের সামনে ঘটলে সে সহ করতে পারবে না। তাই শত যন্ত্রণার পরেও দেশের মানুষটি প্রবাস থেকে তার কষ্ট হলেও যাতে তার প্রিয় মানুষগুলো একটু ভালো থাকে, একটু স্বস্তিতে থাকে, একটু সুন্দর থাকে, সে যেন পরবর্তী দেশে ফিরে সে মানুষগুলোর হাসি মুখে দেখতে পারে। তার কাছে তখনই পরম শান্তি বলে মনে হয়, যখন তার পরিবার শোনে যে আমার পরিবার শান্তিতে আছে, সুখে আছে।
মনে হয় এই মুহূর্তটার জন্যই দেশের বাইরে থাকা খানিক কষ্ট করা। কিছু কিছু এই বিদেশি জীবন বৈচিত্র্যে আমি অনেক কাহিনী দেখছি, অনেক জীবন চরিত্র দেখছি। তাই ভিতরে একটি ছোট্ট একটি কাহিনী আমি তুলে ধরেই আমি শেষ করব বা বলা শেষ করে দেব। তো ছোট্ট কাহিনী, এর আগে এই বাংলাদেশের একটি জেলাটার আমি নাম বলবো না এবং তারও নাম আমি প্রকাশ করব না, ঠিক আছে? ছেলেটি দু- সম্ভবত 2007 সালে কলিং ভিসা অ্যালুমিনিয়াম কোম্পানির মালয়েশিয়াতে আসছিল। দীর্ঘদিন কাজ করেন কোম্পানিতে। 3 বছর পর আর ভিসা করেননি কোম্পানি। বাধ্য হয়ে কোম্পানি থেকে উনি ফেরারি হয়ে যান, মানে কোম্পানিকে ছেড়ে কাগজপাতি ফেলায় চলে যান। পরে রিহিয়ারিং এর আওতায় বৈধতা লাভ করে কিছুদিন হলো কাজ করেন। একটা মুরগি কাটার দোকানে কাজ নেন, বেতন পান 1200 রিঙ্গিত। এটাতে তার চলে না। পার্ট টাইম কাজ করেন একটা জায়গায় আর কি, কাপড়ের দোকান। সেখানে আসে তার 1000, সর্বমোট 2200-2300 টাকা পাইতেন। সেখান থেকে নিজের খরচের টাকা রেখে বাকি টাকা দেশে পাঠায়। ইচ্ছে করলে নিজের আরাম আয়েশ ছেড়ে পীর দরপে কাজ করে চলে যেতেন, কারণ দেশে দুটি সন্তান রয়েছে তার। সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজে না খেয়ে নিজে না পড়ে তিনি টাকাগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন। এইটা আমরা আসলে জানি না, একটা দেশের ছেলে অন্য আর একটা দেশের মাটিতে কেমন কষ্ট করে আয় উপার্জন করে। এই বিষয়গুলো আমাদের জানারও তেমন কিছু না। বিষয়টি জানা নিয়ে আমাদের দরকারও হয় না। এই বিষয়গুলি পাথর চাপা দেওয়ার মতো কোনো বিষয়ও না। দেশ থেকে একটা মানুষ খুবই কষ্ট নিয়ে দেশের বাহিরে যায়, তা হয়তো সে মানুষটা জানে না। সে মানুষটার থেকে ভালো আর কেউ বলতে পারে না। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, ছেলেটা এত কষ্ট করে টাকা পাঠানোর পর 15-20 বা 14-15 বছর পর যখন দেশে গেলেন, বাচ্চা দুইটাও বড় হয়ে গেছে। দেশে যখনই উনি দেশের বিমানবন্দর থেকে ক্রস করে দেশে গিয়েছেন, দেশে গিয়ে দেখে যে তার ওয়াইফ নেই, অন্যজনের সঙ্গে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এই যে কষ্ট, এই যে বর্বরতা, এই যে প্রবাসীদের মনের এই যে জ্বালাতন, এগুলো নেওয়ানোর কেউ নেই। পরে তার ভাগ্য মিলছে শুধু দুইটা মেয়ের ভালোবাসা। এই দুইটা মেয়ের ভালোবাসা বুকে নিয়ে দুইটা মেয়েকে ধরে জীবনটা কাটিয়ে দিয়েছে অর্থনৈতিক মন্দা। আবার এই দুইটা মেয়েকে রেখে তাকে বিদেশে আসতে বাধ্য হয়েছে। এইসব প্রস্টিটিউট শয়তান কিছু মেয়ের কারণে অনেক প্রবাসীর জীবনে ধ্বংস হয়েছে। পরবর্তীতে এখানে আসার পর সে তার জীবনের সাথে ঘটে যাওয়া সেই দিনগুলির কথা আমাকে প্রকাশ করে। যত লোক এই কাহিনীগুলি শুনেছে সবার চোখ দিয়ে অশ্রু বেরিয়ে গেছে। অভিভাবকহীন দুইটা মেয়েকে রেখে আবার এই বিদেশের বুকে অবস্থান করছে। আজ অদ্যাবধি সে দুইটা মেয়ের সুখের আশায় এখনো বিদেশ করে যাচ্ছে, কিন্তু ভালো নেই।
প্রস্টিটিউট, ওই নর্দমার কীট, জানোয়ার মহিলা। এভাবেই একটা প্রবাসীর ঘাত প্রতিঘাতে চলে তাদের জীবনটা। একটা মানুষ সুস্থ অবস্থায় বিদেশ গেলে ঠিকই সে মানুষ বিদেশ থেকে অসুস্থ অবস্থায় ফিরে আসে দেশে। প্রতিটা শতকরা 90-80% বিদেশি অসুস্থ অবস্থায় ফিরে যায়। সর্বোচ্চ 5 বছর 10 বছরের বেশি তাদের আয়ুষ্কাল থাকে না। কেন? পারিবারিক টেনশন, তাদের সুখ দুঃখের হিসাব মেলাতে গিয়ে একসময় এই প্রবাসীগুলি নিজের হিসাব কখন যেন অমিলে হয়ে যায়, এটা বুঝতে পারে না। তারপরেও অনেক সময় প্রিয় মানুষের থেকে পায় ঘৃণা, অবহেলা, অবজ্ঞা। শেষ জীবনে অনেক প্রবাসী আমি দেখছি বছরের পর বছর কামাই করে নিজের বাপ ভাইদেরকে সুখে রাখার জন্য সমস্ত নিজের অর্জিত টাকাগুলি তাদেরকে দিয়ে পিছনে ব্যয় করছে বা দিচ্ছে। লাস্টে যখন বাড়িতে গেছেন তখন গিয়ে দেখে তার নামে কোনো অ্যাকাউন্টে নেই, তার নামে কোনো টাকাও নেই। আবার ওই বিদেশিটাকে সমস্ত গ্লানি আর ঘৃণা বুকে লালন করে চলে আসে প্রভাব জীবন। সর্বোচ্চ 5-10 বছর থেকে যখন কিছু টাকা হয়, হয়তো তখন বাচ্চা কাচ্চা ছেলেটাকে মানুষ করার জন্য সেই টাকাগুলো তার ভোগ করারও সময় আর থাকে না। তখন চলে যেতে হয় পরপারের ডাকে, চলে যেতে হয় নিষ্ঠুর এই আবেগময় পৃথিবীকে ছেড়ে। এভাবেই একটা প্রবাস জীবন কেটে যায় যুগ যুগান্তরে। দেখার মতো কেউ নেই, শুধু কষ্ট আর কষ্ট। সে এভাবেই দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের 17 কোটি জীবনের জন্য, জীবনগুলো বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা এবং কষ্ট করে যাচ্ছে আমরা প্রবাসীরা। তাহলে আমরা কেন প্রবাস থাকা মানুষটার কোনো মূল্যায়ন করছি না, বা সম্মান দেখাচ্ছি না, বা শ্রদ্ধাবোধের জায়গা হারিয়ে ফেলছি? তা কেন? তা আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের দেশ, আমাদের দেশের মানুষের কাছে প্রবাসীদের ছোট করে রেখেছে। তার কারণ রাজনৈতিক ইস্যু। এই ইস্যু দ্বারা দেশের প্রত্যেকটা মানুষ বিভক্তি হলে প্রবাসীরা কিন্তু কখনো বিভক্তি হওয়ার কথা চিন্তা করে না। কারণ তারা বোঝে যে দেশটা তো আমার, দেশের মানুষগুলি তো আমার, দেশের মানুষগুলোর এই সুখ দুঃখ এগুলো তো আমার। তাহলে কেন দেশ থেকে বিভক্তি হয়ে যাব? এই বিভক্তি হওয়ার জন্য এত আমাদের প্রবাসে আসা নয়। এই বিভক্তি হওয়ার জন্য তো আমরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছি না। এই বিভক্তির পিছনে লুকিয়ে আছে একটা স্বার্থ, যে স্বার্থটা আসলে দেশের মানুষ বুঝলেও প্রবাসীরা তা বুঝে না। তাদের একটাই চিন্তা যে আমরা দেশের মানুষগুলোকে আমরাই ভালো রাখতে হবে। আমরা চাইলে টের পাই না বা বুঝতে পারি না আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীদের ভূমিকা কতটুকু, প্রবাসীরা এখানে কতটুকু দায়িত্ব পালন করছে বা করে যাচ্ছে। তা আমরা দেখতে পাই গুটি কয়েক মানুষের কথা। চিন্তা করলে যেমন বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান, মানুষগুলোর জন্য একজন মানুষের আসলে বিদেশ যায়। আমাদের বুঝতে একটু কষ্ট হয় যে প্রবাসীরা বিদেশ গেলে কেন দেশে আসে না, বা দেশে আসার কথা চিন্তা করে না।
না করার কারণ তারা দেশে ফিরলে তাদের আপন মানুষগুলোর যে সুখটা আছে বিদেশ থাকা অবস্থায়, তাদের সে সুখ থাকবে না দেশে ফিরলে। তাদের জন্যই বিদেশ থাকা, দেশে না ফেরা, দেশের সঙ্গে দেশের মানুষের সঙ্গে প্রবাসীদের সম্পর্কটা চিন্তা করলে আমরা দেখতে পাই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি প্রবাসীদের যে টান, সে টানের দেশের মানুষদের নেই। কেননা তাদের কাছে থাকা মাতৃভূমি অনুভব করতে পারছে না, যেমন পারে না দেশের বাইরে থাকা প্রবাসীরা, কোনোদিনও পারে না তারা। দেশের মাটির গন্ধ পর্যন্তও তারা শুঁকতে পায় না, কেননা তাদের কাজের মধ্যে থাকে দেশকে উদ্দেশ্য করে খেটে খাওয়া মানুষদের কথা, আপন মানুষগুলোর হাসি খুশির জন্য অপেক্ষা, এবং তারা আরো কাছে যেমন স্ত্রী সন্তান তাদের ভালো থাকার কথা, সন্তানদের পড়াশোনা খরচ, বৃদ্ধ মা বাবার ওষুধের খরচ, সব কিছু কথাই যেন তার মাথায় গেঁথে রেখেছে। তোমার টাকার জন্য তোমার সন্তান স্কুলের বেতন দিতে পারছে না, তোমার বৃদ্ধ বাবা মা ওষুধ কিনতে পারছে না, এই কথাগুলো যেন তার কানে বাজতেই থাকে, যার জন্য সে তার কাজ ছাড়া বাড়তি কাজ করে যেন তারা হতাশ না হয়, বা যত টাকা খরচ করে ঋণ নিয়ে সে বিদেশে সে তা পরিশোধ করার আগ পর্যন্ত তার যেন কোনো নিদ্রা নেই। সে কাজ করতেই থাকে তার মতো করে, সেই কাজ করার মধ্য দিয়েই মনে পড়ে দেশের কথা, দেশের মানুষদের কথা, আরো মনে পড়ে চেনা পরিস্থিতি কিংবা অচেনা অপরিচিত দেশে পথঘাটের কথা, নারীর টান সত্যবোধ। প্রবাসে থাকা একজন মানুষের সবচেয়ে বড় যে টান, তা হলো নারীর টান। এই টানের কারণেই একজন প্রবাসীকে দেশে নিয়ে ভাবায় তাকে ভালো কিছু নিয়ে তার দেশের কাছে, তার নারীর কাছে ফিরতে হবে, নইলে তার প্রবাস জীবন ব্যর্থ। এই ব্যর্থতার কারণে কেউ কেউ দেশ ত্যাগ করে না, জীবন পর্যন্ত ত্যাগ করে এই বিদেশের মাটিতে। অনেক আছে, হাজারো আছে। এটা আসলে একটা হতাশার কারণ। এই কারণেই মূল ব্যাখ্যা পাওয়া না গেলেও বোঝা যায় একটা মানুষের দেশের মানুষের দেশের মানুষকে নিয়ে তারা কতটা টান, কতটা বন্ধন মিশে আছে এই মানুষগুলোর ভিতরে। যে মানুষগুলো দেশে থাকে বা দেশে আছে, তারা সাধারণত নারীর টানটা গাঢ়ভাবে অনুভব করতে পারে না, কেননা তারা দেশ দেখতে পাচ্ছে, দেশের মানুষকে দেখতে পাচ্ছে, আরো দেখতে পাচ্ছে তাদের প্রিয়জনকে, মা বাবাকে, ভাই বোন, আত্মীয়-স্বজনকে। ইচ্ছে করলেই ক্লান্তি এলেই তারা তাদের মায়ের আঁচল পেতে জীবনের সব ক্লান্তি দূর করতে পারছে না সে। হতাশ লাগলেও মা সেই হতাশা দূর করার চেষ্টা করছে। আহা! এর থেকে প্রশান্তি আর কি হতে পারে? কিছুই না। আসলে মা হলো সন্তানের মূল চাবিকাঠি। মা এক পৃথিবীর সন্তানদের জন্য তার আঁচল বিছিয়ে রেখেছেন। তারা তাদের ক্লান্তির সময়টুকুতে এসে আশ্রয় নেবে বলে। মা, এই মায়ের মধ্যে যেমন মমতাবোধ আছে, বা কাজ করে ঠিক তেমনই মমতা আছে, বা কাজ করে দেশের মধ্যে, যে দেশে কিনা প্রবাসীদের আবার তার কাছে, তার আঁচলে ফিরিয়ে আনে। শুধুই আনে না, গভীর মমতাবোধের জায়গাটুক দিয়ে পরম যত্নে লালন করে তাদের মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার ক্ষমতা দিয়ে বাঁচিয়ে রাখে। নারীর টানে প্রবাস গিয়েও শান্তি পায় না, বা প্রশান্তির জায়গা খুঁজে পায় না।
বা পেলেও তারা তার তৃপ্তিটুকু পায় না। এই পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গিয়ে তাদের নারীর কাছে হার মেনে ফিরে আসে। দিন শেষে নারীর কাছে হাত পেতে বলে, আমাকে তোমার আঁচল দিয়ে খানিক আশ্রয় দাও। যে আশ্রয় কোনো ভয় নেই, গ্লানি নেই, আছে শুধু তৃপ্তি আর প্রশান্তি। আহা! একটা মানুষের ভিতরে দেশ নিয়ে দেশত্ববোধ জাগে তখনই, যখন সে দেশের কথা ভাবে, দেশ নিয়ে ভালো কিছু চিন্তা করে, দেশের জন্য নিজের শান্তি বিসর্জন দিয়ে কষ্ট বেছে নিয়ে প্রবাসে থাকে। দেশের ভিতরে নিজের নিজেকে খুঁজে পায়, কিংবা নিজের ভিতরে দেশকে খুঁজে পায়। যে খুঁজে পাওয়ার মধ্যেও থাকে নারীর গভীর মমতাবোধ, যে মমতাবোধের টানে কেউ দেশে ফিরে আসে। দেশের মানুষ দেশ ছেড়ে কি আর বিদেশে শান্তি পায়? নিজের দেশে যতটা স্বাধীনতা নিয়ে চলাফেরা করা যায়, সেখানে ইচ্ছা সেখানে যাওয়া, সেটা কি আর অন্য দেশে সম্ভব? কোনোদিনও না। বা সম্ভব হলেও সম্ভব তৃপ্তিটুকু মনে আসে না, বা এলেও নিজের কাছে ভালো লাগে না। ভালোবাসা, ভালো লাগার তৃপ্তিপূর্ণ হয়ে গেলেও, ভালো লাগা তৃপ্তিপূর্ণ হয়ে গেলেও না, তার একটাই কারণ, বিদেশ যা কিছু করুক না কেন, প্রবাসীরা তাদের শুধু একটা কথাই হয় যে, এই দেশটা তো আমার না। কিন্তু তবুও সে দেশে নিজেদের দেশ নেই। সে দেশে নিজেদের দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, নিজের দেশকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সে দেশের কাজ, সে দেশের সংস্কৃতি নিয়ে এগিয়ে যেতে হয়। আর কি নিঃস্বার্থ এগিয়ে যাওয়া আমাদের এই প্রবাসীদের। প্রবাসীরা যদি এমনভাবে এগিয়ে না যেত, তাহলে আমাদের দেশে এখন যে পরিস্থিতি পেয়ে এগিয়ে যাচ্ছে, তখন এটা পেত না। এই পাওয়ার অবদান পুরোটাই প্রবাসীদের। যে প্রবাসীরা কিনা রাত কি দিন কি না ঘুমিয়ে দেশের কথা, দেশের মানুষের কথা মাথায় রেখে এগিয়ে যাচ্ছে, সে প্রবাসীদের মূল্য দেশে যেমন থাকা উচিত, তেমন দেশের বাইরেও থাকা উচিত। কিন্তু আশ্চর্যের বিষয়, বড় হতাশার বিষয়, তাদের কোনো মূল্য নেই, তাদের কোনো সম্মান আমাদের দেশে নেই। যেখানে কিনা প্রবাসীরা তার নিজের দেশেই অবহেলিত, সেখানে কি করে তারা অন্য দেশের থেকে সম্মান পাবে? তা নিয়ে যদি আমাদের দেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা একটু ভাবতেন, তাহলে হয়তো একটা না একটা সুরাহা হতো। ফলে প্রবাসীরা তাদের কাজ করার জায়গাটা নতুন করে খুঁজে পেত, বা তাদের বিস্তৃত আরো বিশাল, তাদের পরিধিটা আরো বড় হয়ে যেত। কেননা তারা মাথা গুঁজে দাঁড়ানোর মতো একটা সাপোর্ট পেত। প্রবাসীদের সুখ দুঃখের কথা যদি বলি, তবে আমি বলবো তাদের কোনো সুখ নেই, বরং দুঃখের কোনো শেষ নেই। কেননা তারা না ঘুমিয়ে, সময় মতো না খেয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তবে তারা সুখের কাঙ্গাল। তারা অর্থ চায় না, টাকা চায় না, একটু সুখ চায় তারা। আর তারা তখনই সুখ পায় যখন কিনা তারা প্রবাস থেকে নিজের দেশে কিছু নিয়ে আসে, বা প্রিয় মানুষদের হাতে তুলে নিতে পারে তাদের কষ্টের টাকা। তারা তখন আনন্দ পায়, সুখে আত্মারা হয়ে ওঠে। তাদের কাছে তখন মনে হয় তাদের প্রবাস জীবন সার্থক। সার্থক হয়ে খুব ভালো কথা।
তারা যে কারণে দেশ ছেড়ে প্রবাস গিয়ে কষ্টের জীবন বেছে নিয়েছে, সেই জীবনের যে মূল কথা ছিল তাদের বাবা মায়ের মুখে হাসি ফুটিয়ে তোলা, স্ত্রী সন্তানের জন্য ভালোভাবে জীবন কাটানোর জন্য কিছু সময় নিয়ে আসা, এটাই যেন তাদের কাছে বড় পাওয়া বলে মনে হয়। কেননা তারা তো এটার জন্য বিদেশে দেশে ছেড়ে প্রবাসে কেউ সুখের জন্য যায়, কেউ সুখের জন্য প্রবাসে আসলে অ্যাকচুয়ালি যায় না। প্রবাসে কেউ নিজের সুখের জন্য যায় না, বরং অন্য সুখের জন্য প্রবাসে যায় দেশ ছেড়ে। তারা তাদের অর্জিত কাঙ্ক্ষিত সম্পদ দিয়ে যখন প্রিয় মানুষের জন্য প্রিয় কিছু নিয়ে আসে তখন তাদের ভালো লাগে, বরং আনন্দ হয় যখন তারা বুঝতে পারে, দেখতে পারে তাদের প্রিয় মানুষ, কাছের মানুষের আনন্দ, তখন তারা রীতিমতো অবাক হয়, বিস্মিত হয়। এই নাম প্রবাসী। আমাদের দেশের কথা যদি আমরা বলি, তবে বলবো যে আমাদের দেশে প্রবাসীদের কোনো গুরুত্ব নেই, আছে অবহেলা। একজন প্রবাসী দেশের জন্য কাজ করতে গিয়ে কতটুকু অবহেলা সহ করে, আত্মসম্মানবোধ ত্যাগ করে কাজ করে, সেটা আসলে আমাদের এই দেশে কখনো বোঝেনি বা বোঝার চেষ্টাও করেনি। একটা দেশ, একটা দেশের প্রবাসীদের যখনই দিন শেষে বা বছর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দেয়, তখন এই প্রবাসী এয়ারপোর্ট থেকে শুরু করে সবার কাছে মূল্যহীন হয়ে পড়ে। শূন্যতা নিয়ে তখন তার যেতে হয়। কেন এমন তা হয়তো আমার জানা না থাকলেও জানা আছে সরকার কিংবা সরকারের উচ্চপদস্থ নেতাদের। আমাদের দেশে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, প্রবাসীরা যদি দেশ ত্যাগ করে না যেত, তাহলে দেশ আর দেশের মতো থাকতো না, দেশ বৃন্দাবনে চলে যেত। ব্যাপারটা অনেকটা হাস্যকর মনে হলেও বাস্তবিক দিক দিয়ে কিন্তু এটাই সত্য। যারা প্রবাসে চলে গেছেন দেশ ছেড়ে, তাদের আপন মানুষজন ছেড়ে তাদের ভাবনায় শুধু একটাই ভাবনা, আমাদের মা ভালো আছে তো, আমার বাবা ভালো আছে তো, আমার সন্তান ভালো আছে তো। এই ভাবনাগুলো আরো ভাবিয়ে তোলে যে তাদের কষ্টটা হোক না, তাদের উপার্জন করতে হবে। তারা বুকে পাথর চাপা দিয়ে কাজ করে নিয়ে যায়, যে নেমে যাওয়ার মধ্যে আর কোনো দ্বিধা থাকে না, দ্বন্দ্ব থাকে না, থাকে শুধু একটাই ভাবনা যে আমাকে ভালো কিছু করে দেশে কি পরিবারের প্রতি মানুষের কাছে হাসি ফুটাতে হবে, যে ফুটানোর মধ্যে থাকে ক্লান্তি, ক্লেদ থাকে না, তৃষ্ণা থাকে না, থাকে না কোনো কিছু। কেননা তারা তাদের কথা ভেবে প্রবাসে যায় না, তাদের পরিবারের কথা, দেশের কথা ভেবে প্রবাসে যায়। দেশের সঙ্গে প্রবাসীদের দেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক গভীর থেকে গভীর হতে পারে না, কারণ প্রবাসীদের কখনো দেশের সম্মান চোখে দেখে না। কারণ প্রবাসীরা দেশের বাইরে থাকে বলে প্রবাসী দেশের জন্য দেশ ছেড়ে চলে যায় অন্য একটা দেশে। বেশ বড় বড় মানুষ বলে প্রবাসীরা দেশ ছেড়েছে, দেশের প্রতি তাদের মায়া, দেশের প্রতি তাদের টান নেই। কিন্তু তারা এটুকু বুঝে না
বোঝার ক্ষমতাও নেই তাদের। আমাদের দেশে কর্মসংস্থানের অভাব, আমাদের দেশে কর্মসংস্থানের অভাবেই তারা দেশ ছেড়েছে। আমাদের দেশের মানুষের ভালো রাখার জন্যই তারা দেশ ছেড়েছে। দেশ প্রবাসীদের ভুলে থেকে গেলেও প্রবাসীরা কখনো দেশের কথা ভুলে না। তারা ভুলতে পারে না, কেননা সে দেশের নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে পারে। সুতরাং বলা যায় প্রবাসীদের সঙ্গে দেশের সম্পর্ক ততটাই বন্ধুত্বপূর্ণ না হলেও দেশের প্রতি প্রবাসীদের টান আছে শুরু থেকে, কেননা তাদের দ্বারা আপনজন দেখা পাওয়ার জন্য সেখানে থাকে, যাক না কেন সবশেষে তাদের দেশে ফিরে আসতেই হয় মা বলে ডাকার জন্য। নিজের গ্রামটার মনোবল প্রতিচ্ছবি তাকে বারবার দেখার জন্য তার টান, দেশের প্রতি তার মায়া আরো তীব্র হয়ে ওঠে। এই তীব্র মিশে থাকে মাটি, দেশ, মমতা, অনেক কিছু, যা আসলে প্রবাসীদের মতো করে ভিতরে আর কেউ এত গভীর করে লালন করতে পারে না। পারবেও না এটা কেউ উপলব্ধি করতে। এভাবেই আমাদের জীবনটা, প্রবাসীদের জীবনটা অতিবাহিত হয়ে চলছে। তো যাই হোক, প্রবাসীদের এই নিগৃহীত জীবনটাকে এভাবেই আর পারস্পরিক নিয়ে মনে হয় এজন্য এক বিষাদময় দীর্ঘ প্রবাস জীবনে যাচ্ছে বছরের পর বছর আমাদের ঘৃণিত একদিন হচ্ছে গ্লানির শিকার। দেশ মাতৃকার টানে যখন ফিরে যাচ্ছে, খুঁজে পায় না সেই করে বাঁচতে বলে এক ধরনের যে যার কাজে, ভাই বোন, স্ত্রী, সন্তানদের মান সব নিজেরা আল্লাহ লিখছি বা লিখছি ভাবাই স্বাভাবিক। পারেন কষ্ট বড়ই নিজের আর এ কারণেই অনেক সময় অনেক ছোট্ট সমস্যাগুলো প্রবাসীরা তার আপনজন।
সে হারিয়ে ফেলে। অনেকে একাকিত্বের কারণে আত্মহত্যাও করে। প্রবাসীরা তাদের আপনজন কত ভালোবাসে। দুঃখ বিলাসী হওয়ার কোনো অবকাশ নেই, কারণ আমরা তো একটু সুখের আশায় পাড়ি দিয়েছি অজানার দেশে। আমাদের দুটি চোখ একচিলতে সুখ দেখার জন্য অপলক হয়ে আছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দুঃখ নিয়ে বিলাসিতা করার সুযোগ নেই। দুঃখ নিবারণ করার শ্রেণী মাটি, মা মাটি দেশ ঘর বেঁধেছে এই প্রবাস জীবনে। আমরা দুঃখ বিলাসী নই, আমরা সুখের গান গাই। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুখ খুঁজে বেড়াই, ঘুরে বেড়াই পরদেশের এপার ওপার। কত কিছুই না করি, সব কিছুই তো লিখে বোঝানো সম্ভব নয়, বলে বোঝানো সম্ভব নয়। অনুভবে আমাদের কষ্ট বোঝা যাবে। দুঃখ বিলাসী ওরাই হয় যাদের জীবন সুখের ছোঁয়া লাগে, যাদের জীবন সুখ শান্তি নেই, কোনো অন্ত নেই, কোনো অভাব। আমি তাদের কেউ নয়। আমি এতটুকু সুখ সন্ধানী একজন খেটে খাওয়া মানুষ। আমার জীবনে সুখের ছোঁয়া লাগেনি। প্রবাসী নিঃসঙ্গ জীবন সুখ আছে বলে আমি বিশ্বাস করি না। সুখ খুঁজতে গিয়ে অবশিষ্ট সুখটুকু আমি হারিয়ে ফেলেছি। হাজারো একজনের ভাগ্যে যদি সুখ থাকে, ৯৯৯ জন বুকহারা হাহাকার নিয়ে এই প্রবাসে ধুকে ধুকে মরছে। আমি ৯৯৯ জনের একজন, তাই আমি আমার কথা বলবো। ৯৯৯ জনের কথা বলবো। দু একজনের সুখের কাহিনী নাই বা শুনলে আমাদের কথা শুনুন এবং জেনে রাখুন, যারা প্রতিদিন জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার লড়াই করে, যারা সুখের তরে সুখ হারায়, ওদের কথা জেনে রাখা খুবই জরুরি। কারণ ওদের ত্যাগ তিতিক্ষার ফসল হলো দেশবাসী আপনজনের মুখে নির্মল হাসি। সত্যি কথা বলতে কি, প্রবাসীর কষ্ট প্রবাসী ছাড়া আর কেউ বোঝে না। অনুমান করে সব কষ্ট বোঝানো যায় না ভাই। অনুমান করে যদি প্রবাসীর কষ্ট বোঝানো যেত, তাহলে এই লেখার বা এই বলার প্রয়োজন হতো না। আমি এসব কেন বলছি, কেন প্রবাসীর প্রতি আমাদের এই দুর্বলতা? এই প্রশ্নের সহজ উত্তর হলো আমি তাদের একজন, তাদের একজন অভিভাবক। প্রবাসীরা ভালো থাকুক, প্রবাসীরা নিয়মিত বাংলাদেশে রেমিটেন্স পাঠাক, সেই রেমিটেন্সে আমাদের পরিবার পরিজন, সেই রেমিটেন্সে আমাদের দেশ, আমাদের মাটি ও মাতৃকা ভালো থাকুক, এটাই তো আমাদের প্রত্যাশা। এর বাইরে তো আমাদের কোনো কিছুই নেই। তো এই প্রত্যাশা থেকেই সবার কাছে আমাদের প্রবাসীদের অনুরোধ থাকবে, আপনারা প্রবাসীদেরকে ভালোবাসুন। দেখবেন এই প্রবাসীরা একদিন অনেক কিছু আপনাদেরকে দিবে। এই প্রবাসী